স্বাগত সকল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের। স্নাতক স্তরে তোমরা যারা পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব সুস্থায়ী উন্নয়ন সম্পদ। মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বহুল পরিমাণে বেড়ে গেছে। বিগত 40 বছরে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আশ্চর্যজনকভাবে বিশ্বের জনসংখ্যার প্রায় 16% ভারতে বাস করে, কিন্তু বিশ্বের ভূমির মাত্র 2.4% জায়গা দখল করে রয়েছে ভারত। তার মানে ভারতের জায়গা কম, জনসংখ্যা অনেক বেশি। একে পপুলেশন এক্সপ্লোশন বলা যেতে পারে, জনসংখ্যা বিস্ফোরণ। এবং এর ফলে কি হচ্ছে না, ভূমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষিত হচ্ছে। এই জনসংখ্যা বিস্ফোরণের কারণে বৃক্ষছেদন করতে হচ্ছে, বনাঞ্চল হ্রাস পাচ্ছে নগরায়ন তৈরি করার জন্য, চাহিদা মেটাবার জন্য বনাঞ্চল কেটে সেখানে কৃষিক্ষেত্র তৈরি করা হচ্ছে, বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, পশুচারণ ক্ষেত্র করা হচ্ছে। ফলে কি হচ্ছে, গাছ কেটে ফেলার জন্য কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য থাকছে না। চাহিদা পূরণ করার জন্য শিল্প বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প বৃদ্ধি পাওয়া মানেই বিভিন্ন বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বিভিন্ন গ্যাস, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি বাতাসে মিশে যাচ্ছে এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য পরিশোধন ছাড়াই ভূমি জলে মিশে যাচ্ছে, মানে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবহন ব্যবস্থাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি যে প্রাকৃতিক সম্পদগুলি পুনর্নবীকরণযোগ্য নয়, তার ব্যবহার বহুল পরিমাণে বেড়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক সম্পদের ঘাটতি দেখা যাচ্ছে এবং এই সমস্ত কারণে কি হচ্ছে, পরিবেশ দূষণের হার বিপদ সীমা অতিক্রম করছে। এই কারণে 1972 সালের জুন মাসে প্রথম বিশ্বের প্রায় 114টি দেশের সরকারি প্রতিনিধি এবং বৈজ্ঞানিকরা একত্রিত হয়েছিলেন কি করে সমস্যার সমাধান করা যায়। ওনারা বলছেন, যদি এই মুহূর্তে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষিত হয়ে যাবে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থায়ী সুন্দর পরিবেশ দিয়ে যেতে পারবো না। ওনারা বলছেন যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা না হওয়ার কারণে এবং এই প্রাকৃতিক পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন পরিবেশ দূষণজনিত রোগের প্রাদুর্ভাব হচ্ছে। একটু বুঝিয়ে বলি, যেমন কৃষিক্ষেত্রে কীটনাশক দ্রব্য ডিডিটি ব্যবহার হচ্ছে, চাহিদা মেটাবার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হচ্ছে যাতে ফলন বৃদ্ধি পায় বা শাকসবজি অনেক দিন সতেজ থাকে। পারমাণবিক চুল্লি থেকেও বিকিরণ হচ্ছে এবং এই সমস্ত কিছুই কি করছে না, মানুষের যে ডিএনএ, শুধু মানুষ নয় সমস্ত জীবেদেরই যে ডিএনএ আছে তার গঠন পরিবর্তন করছে, মানে মিউটেশন হচ্ছে ডিএনএর। এবং এর ফলে আমরা বিভিন্ন জেনেটিক রোগে আক্রান্ত হচ্ছি। হয়তো ক্যান্সার এর সংখ্যা যে এখন বৃদ্ধি পেয়েছে এটাই তার কারণ। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ দিয়ে যেতে পারি যেখানে প্রাকৃতিক সম্পদও থাকবে, তাহলে আমাদের একটা কর্মসূচি নিতে হবে, আমাদের কিছু নিয়ম নীতি পালন করতে হবে। এখান থেকেই উদ্ভাবিত হয় সুস্থায়ী উন্নয়ন। তাহলে সুস্থায়ী উন্নয়নটা কি? জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি কর্মপ্রচেষ্টা যেখানে উন্নয়ন বর্তমান নাগরিকের চাহিদা পূরণ করে, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে, এবং যেখানে অর্থনীতি, সামাজিক এবং পরিবেশগত বিবেচনা অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। একটু বুঝিয়ে বলি, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা হবে কিন্তু একটু কাটছাট করতে হবে। যেমন যেখানে হেঁটে যাওয়া যায়, যেখানে সাইকেলে যাওয়া যায়, সেখানে গাড়ির ব্যবহার করা দরকার নেই। তাহলে কিছুটা হলেও তো আমরা প্রাকৃতিক সম্পদ সঞ্চয় করতে পারবো। এসি একটু কম ব্যবহার করতে পারি বা গাছ লাগাতে পারি। তাহলে আমরা কিছু নিয়ন্ত্রণ বা নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুস্থায়ী পরিবেশ রেখে যেতে পারি।
এমন কিছু কর্মসূচি নিতে হবে যাতে সামাজিক উন্নয়ন হয়, সমাজের সর্বস্তরে শিক্ষা প্রচার পায়। যেমন শিক্ষা যদি পেশাভিত্তিক হয় তাহলে মানুষ স্বনির্ভর হবে, আর মানুষ স্বনির্ভর হলে তবেই তো সে পরিবেশের কথা ভাববে। তাহলে অর্থনীতি, সামাজিক, পরিবেশগত বিবেচনাকে অন্তর্ভুক্ত করতে হবে সুস্থায়ী উন্নয়নে। এবার আলোচনা করি সুস্থায়ী উন্নয়নের নীতিগুলো কি কি। এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে জনসংখ্যার বিস্ফোরণ নিয়ন্ত্রণ হয়। তার মানে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করা যেতে পারে, ফ্যামিলি প্ল্যানিং, কি করে ফ্যামিলি ছোট করা যায়, এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারকে হ্রাস করতে হবে। এই বিষয়ে আলোচনা আমি আগেই করলাম। এবং কলকারখানা থেকে বর্জ্য পদার্থের পরিমাণ যতটা সম্ভব কম নিষ্কাশন করা যায় সেটা করতে হবে। যদি বা নিষ্কাশন করতে হয় তবে সেটা পরিশোধন করেই জল, বায়ু বা বাতাসে মেশাতে হবে, যাতে করে তার বিষক্রিয়া পরিবেশে খুব কম থাকে, বা সম্ভব হলে সেটা পুনরায় ব্যবহার করা, মানে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল 3R পদ্ধতি রূপায়িত করতে হবে। এতে করে পরিবেশ দূষণ অনেকটাই কমে যাবে। পুনর্নবীকরণ অযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার না করে আমরা সৌরশক্তি, মানে সোলার প্যানেল, সোলার এনার্জি, বায়ু শক্তি, উইন্ড এনার্জি বা জৈব শক্তি মতো অপ্রচলিত শক্তির ব্যবহারকে বাড়াতে পারি, সে ব্যাপারে সচেতনতা দরকার। আমি তো দেখেছি আজকাল অনেক অটো আছে যেখানে সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। উচ্চমানের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্রামীণ এলাকায় আবাসিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে এবং নারী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ মায়েরা তারাই প্রথম সন্তানকে শিক্ষা দেয় যে কি করা উচিত আর কি করা উচিত না। সুতরাং নারী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, তাকে অবহেলা করা যাবে না। দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করতে হবে। যেমন প্রয়োজনে বিভিন্ন নীতির প্রণয়ন করতে হবে, যেমন পরিবেশ রক্ষা আইন, বন সুরক্ষা আইন, জলদূষণ নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রভৃতি আইন আছে, কিন্তু তাকে বাস্তবে রূপায়িত করতে হবে। দরকার হলে সরকারকে আইনি ব্যবস্থা নিতে হবে পরিবেশ রক্ষা করার জন্য, এবং কলকারখানার মালিকদের মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এই ব্যবস্থা ওনাদেরকেই করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি নিতে হবে, যেখানে যেভাবে গাছপালা লাগানো সম্ভব, দরকার হলে যে ইনডোর প্ল্যান্টস লাগানো যেতে পারে, ছোট একটা বাগান করা যেতে পারে, এগুলো ভাবতে হবে। এবং এই বিষয়ে প্রচার দরকার বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়াতে বা পেপারে বা ম্যাগাজিনে বা দেয়াল লিখনে বিভিন্নভাবে, হ্যাঁ, এর প্রচার দরকার। সমাজের প্রতি ন্যায় বিচার দিতে হবে, বাক স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে। সুতরাং সুস্থায়ী উন্নয়ন তখনই সম্ভব হবে যদি এই সচেতনতা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। মানুষকে স্বনির্ভর করতে হবে, সামাজিক উন্নয়ন করতে হবে এবং পরিবেশ সম্বন্ধে সচেতন করতে হবে। তার মানে আমরা কি দেখলাম? সুস্থায়ী উন্নয়ন হলো পরিবেশ, সমাজ, অর্থনৈতিক উন্নয়নের সমন্বয়। একটু বুঝিয়ে বলি, অর্থনীতিতে একটি শব্দ আছে বটম লাইন। ব্যয় যদি আয়ের চেয়ে কম হয় তাহলে আমরা বলি বটম লাইন ধনাত্মক, আর ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয় তাহলে বটম লাইন ঋণাত্মক। এই সুস্থায়ী উন্নয়নের তিনটি প্রধান উপাদান হচ্ছে অর্থনীতি, সমাজ এবং পরিবেশ। তাহলে এই অর্থনৈতিক লাভ, জনগণ তথা সমাজের উন্নয়ন এবং পরিবেশের সঠিক ভারসাম্য, এই তিনটি উপাদানের বটম লাইন যদি ধনাত্মক হয় তাহলেই সুস্থায়ী উন্নয়ন সম্ভব। সুস্থায়ী উন্নয়ন মানব কেন্দ্রিক, মানে মানুষই এই সুস্থায়ী উন্নয়নকে প্রভাবিত করে। সুতরাং মানুষের উন্নতির কথা সবার আগে ভাবতে হবে। সামাজিক উন্নয়ন হলেই পরিবেশের উন্নয়ন সুস্থায়ী হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তাহলে আমরা উপসংহারে চলে আসি। আমরা কি দেখলাম? যে স্বনির্ভর হতে হবে, দেশের প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং রাষ্ট্রনেতাদের এমন কিছু নিয়ম নীতি
তৈরি করতে হবে যাতে সমাজের উন্নয়ন হয়, সামাজিক উন্নয়ন হয়। শিক্ষার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে এবং সামাজিক উন্নয়ন হলে, দারিদ্র্য দূরীকরণ হলে, স্বনির্ভর হলে তবেই সাধারণ মানুষ পরিবেশের কথা ভাববে। আর পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই হবে। শিল্প কলকারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ যতটা সম্ভব পরিশোধন করে পরিবেশে ছাড়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যদি দেখা যায় যে বন্য প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জৈব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য প্রয়োজনে ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ বা স্যাংচুয়ারি এগুলোর সংখ্যা আরও অনেক বাড়িয়ে দিতে হবে। অতএব আমাদের কর্মসূচি এমন হবে সেটা যেন পরিবেশের ধারণ ক্ষমতার, সহ্য ক্ষমতার নিচে না চলে যায়, সেটা যেন বহনযোগ্য হয়। রাষ্ট্রনেতাদের ভাবতে হবে যে এমন কিছু নিয়ম নীতি তৈরি করতে হবে যাতে সামাজিক উন্নয়ন ন্যায়সঙ্গত হয়, তবেই সেটা কার্যকরী করা সম্ভব। অর্থনীতি, সমাজ এবং পরিবেশ এই তিনটের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হবে, তবেই সেটা ন্যায়সঙ্গত হবে, আর ন্যায়সঙ্গত হলেই কার্যকরী হবে। সবশেষে বলি যে সুস্থায়ী উন্নয়ন একাকী সম্ভব নয়। রাষ্ট্রনেতা, বৈজ্ঞানিক, দেশের শিক্ষাবিদ এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তবেই একটা নিরাপদ, স্বাস্থ্যকর, সম্পদপূর্ণ পরিবেশ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যেতে পারব। এবং আরও একটা কথা, যে কোনো দেশের একাকীভাবে সুস্থায়ী উন্নয়ন সম্ভব নয়। ধনী দেশগুলি তাদের ভোগবাদী মানসিকতার জন্য যদি ভাবে যে তারা বহুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করবে এবং তারা যদি দরিদ্র দেশ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে, তাহলে তার প্রভাব কিন্তু দরিদ্র দেশগুলোতেই শুধু পড়বে না, ভবিষ্যতে তাদের উপরেও পড়বে। সুতরাং এই ধনী দেশগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ধনী দেশগুলোর যে উন্নত প্রযুক্তি রয়েছে, যে কারণে তারা প্রাকৃতিক সম্পদ নিষ্কাশন করার সময় পরিবেশের দূষণ অনেক কম হয়, সেই প্রযুক্তি দরিদ্র দেশগুলিতে দিয়ে সাহায্য করতে হবে যাতে করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। কারণ শুধুমাত্র উন্নত দেশগুলো তো নিজেদের মতো আলাদা করে থাকতে পারবে না। পরিবেশের ভারসাম্য যদি রক্ষা না হয়, তাহলে পার্শ্ববর্তী দেশগুলো বিপন্ন হবে, বা পার্শ্ববর্তী দেশগুলো বিপন্ন হলে ধনী দেশগুলোও বিপন্ন হবে। একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সবশেষে বলি, রাষ্ট্রনেতাদের বাজেট করার সময় পরিবেশ রক্ষার জন্য বেশ কিছুটা আর্থিক যোগান রাখতে হবে, যাতে করে পরিবেশ রক্ষার ব্যাপারে সরকারও কিছুটা এগিয়ে আসতে পারে, যাতে করে আমরা সমস্ত মানুষ এই সুস্থায়ী উন্নয়নের অংশীদার হতে পারি। তবেই সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্বের সুস্থায়ী উন্নয়ন সম্ভব হবে। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি।